আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করছি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। এই মহামারীতে ভালো থাকো। সকলেই সকলকেই যেন আল্লাহ আমাদের সুস্থ রাখেন, এই কামনায় আমি এস.এম. আজমুল্লাহ, জুনিয়র ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী। এখন আমরা এনজয় করব ফেসবুক লাইভ ক্লাসের ৮ম লেকচার আমার, অধ্যায় ৮ ইলেকট্রিক্যাল টেকনোলজির 4th সেমিস্টার, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন প্ল্যানিং অ্যান্ড এস্টিমেটিং সাবজেক্টের। গত ক্লাসে আমরা তোমাদের কি আলোচনা করেছিলাম মনে আছে তো? আর সেই সাথে যে হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল সেইগুলি কলেজ খোলার সাথে সাথে তোমার সংশ্লিষ্ট শিক্ষককে ওই অ্যাসাইনমেন্টগুলি জমা দেবে। তাহলে আমরা গতকাল কি করেছিলাম? সার্কিট ও সাব সার্কিটের কারেন্ট বহন ক্ষমতা নিরূপণ করেছিলাম, পরিবাহের ভোল্টেজ ও ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন করেছিলাম। এবার আজকের লার্নিং আউটকামটা কি হবে? আজকের এই ক্লাস এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধ্যায় ৮-এর বৈদ্যুতিক বিধিবিধান মানে আইন কানুন তোমাকে জানতে হবে। এই আইন কানুন না জানলে আমাদের বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, জানমালের ক্ষতি হতে পারে। এই বিষয়গুলি আমরা জানবো এবং মনোযোগ দিয়ে ক্লাসে থাকবা। যদি সাউন্ডের প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা। এবার আমরা আলোচনায় চলে যাচ্ছি। আলোচনায় আমাদের কিছু কিছু বিষয় আগেই আলোকপাত করতে হবে। সেটি হলো বৈদ্যুতিক চাপের শ্রেণীবিন্যাস ও বাংলাদেশে যে সমস্ত চাপে বিদ্যুৎ পরিবহন ও বিতরণ অর্থাৎ ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন হয় সেগুলোকে নিম্নরূপে শ্রেণীবিভাগ করা হয়েছে। কিরকম? একটা এক্সট্রা হাই ভোল্টেজ যেখানে ১৩২ কেভি ভোল্ট বা তার ঊর্ধ্বের ভোল্টকে বোঝাবে, অর্থাৎ এটা এক্সট্রা হাই ভোল্টেজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখেছো বঙ্গবন্ধু সেতু, এই সেতুর উপর দিয়ে যে বিদ্যুতের লাইন আছে এটি এখনো চালু হয়নি। এটি ৪০০ কেভি এর সব থেকে হাই ভোল্টেজ লাইন। এরপরে খ নাম্বারে হাই ভোল্টেজ লাইন। এই হাই ভোল্টেজ বলতে ৩৩ কেভি থেকে ১৩২ কেভি এর নিচ পর্যন্ত বোঝাবে। তারপরে মিডিয়াম ভোল্টেজ বা মধ্যম চাপ বলতে 11 কেভি মানের থেকে ৩৩,০০০ এর নিচে, মানে ১১,০০০ ভোল্ট থেকে ৩৩,০০০ ভোল্টের মধ্যের লাইনকে বোঝাবে মিডিয়াম ভোল্টেজ। এরপরে লো ভোল্টেজ, নিম্নচাপ বলতে ২৩০ ভোল্ট অথবা ৪০০ ভোল্ট মানের সরবরাহ ভোল্টেজকে বোঝাবে। এরপরে গ্রাহকের লোড ও সরবরাহ ভোল্টেজ অর্থাৎ কনজিউমার লোড এবং সাপ্লাই ভোল্টেজ। এরই অনেকগুলি বিষয় আছে সেখানে। এলটি নিম্নচাপ মানে এলটি অর্থ হচ্ছে লো টেনশন। সাপ্লাই ভোল্টেজ হবে ২৩০ ভোল্ট থেকে ৪০০ ভোল্ট। এই ২৩০ ভোল্ট থেকে ৪০০ ভোল্টের সাপ্লাই ভোল্টেজ কিভাবে হবে? ১ নাম্বার 0.75 কিলোওয়াট পর্যন্ত অনুমোদিত লোডের ক্ষেত্রে সরবরাহ ভোল্টেজ হবে সিঙ্গেল ফেজ, অর্থাৎ 0 থেকে 0.7 7.5 কিলোওয়াট পর্যন্ত সিঙ্গেল ফেজ, 230 ভোল্ট 50 হার্জ।
দ্বিতীয়ত 0.75 এর ঊর্ধ্বে হতে 50 কিলোওয়াট পর্যন্ত অনুমোদিত লোডের ক্ষেত্রে সরবরাহ ভোল্টেজ হবে 3 ফেজ 400 ভোল্ট 50 হার্জ। এবং খ নম্বরে বলা হয়েছে মধ্যম চাপ সরবরাহ, সেইটা 11 কেভি হবে। এই 11 কেভি সাপ্লাই হবে এই মধ্যম চাপ, যেটি 550 কিলোওয়াটের ঊর্ধ্বে এবং 5 মেগাওয়াট পর্যন্ত অনুমোদিত লোডের ক্ষেত্রে সরবরাহ ভোল্টেজ হবে 50 হার্জ 3 ফেজ। এই 6350 বাই অথবা 11 কেভি 11000 ভোল্ট। এখানে প্রিয় শিক্ষার্থী, তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, কারেন্ট বের করার জন্য আমরা 3 ফেজের একটা নিয়েছিলাম সূত্র। এই 3 ফেজ লাইন কি কোথায় হবে? মিল কলকারখানা বা মাল্টি স্টোরেজ বিল্ডিং, যেখানে 10 তলা 15 তলা 20 তলা, এখানে কিন্তু এই মিডিয়াম সাব 11 কেভি সাপ্লাই দেওয়া হয়। এরপরে উচ্চ চাপ সরবরাহ হাই ভোল্টেজ, সাধারণভাবে 5 মেগাওয়াটের ঊর্ধ্ব হতে 15 মেগাওয়াট পর্যন্ত অনুমোদিত লোডের ক্ষেত্রে সরবরাহ ভোল্টেজ হবে 33 ভোল্ট 33 কেভি বা 33000 ভোল্ট। এই ক্ষেত্রে অনেকগুলি কলকারখানা আছে, যেমন সিমেন্ট ফ্যাক্টরি, সার কারখানা, এগুলাতে কিন্তু 33 ভোল্ট এই 33 কেভি এইটি সাপ্লাই দিতে হয়। তার অতি উচ্চ চাপ সরবরাহ 132 কেভি, সাধারণভাবে চুক্তিবদ্ধ লোড 15 মেগাওয়াটের ঊর্ধ্বে হলে 132 কেভি বা 1,32,000 ভোল্টে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এরপরে আসে সংযোজিত লোড কাকে বলে? সংযোজিত লোড বলতে গ্রাহক প্রাঙ্গণে সংযুক্ত কিংবা সংযোগ করা হবে সেসব বৈদ্যুতিক যন্ত্রপাতির প্রস্তুতকারক কর্তৃক উল্লেখিত ক্ষমতার সমুদয় যোগফলকে বুঝাবে। সংযোজিত লোডকে কিলোওয়াটে প্রকাশ করতে হবে। যদি ক্ষমতা কেভিএতে থাকে তাহলে সেটাকে পাওয়ার ফ্যাক্টর 0.8 দ্বারা গুণ করে কিলোওয়াটে রূপান্তর করতে হবে। আবার যদি ক্ষমতা অশ্বশক্তিতে, অশ্বশক্তি মানে হর্স পাওয়ারে থাকে তাহলে সেটাকে 0.746 দ্বারা গুণ করে এবং 0.9, এটা হলো দক্ষতা, ধরে নেওয়া হয় যে দক্ষতা 90% বা 0.9 দ্বারা ভাগ করে কিলোওয়াটে রূপান্তর করতে হবে। বন্ধুরা, তাহলে এখানে দেখো যে এই 0.746 দ্বারা গুণ করছি কেন? কারণ 1 হর্স পাওয়ার সমান সমান 746 ওয়াট, এটা আমরা ধরে অঙ্ক করি বা হিসাব করি। এটির প্রকৃত এসআই স্ট্যান্ডার্ড মান আছে 735.6 এরকম। এরপরে দেখো অনুমোদিত লোড কি? এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয় এখন যেটি আমি আলোচনা করছি। অনুমোদিত লোড হলো কর্তৃপক্ষ কর্তৃক গ্রাহক প্রাঙ্গণে বিদ্যুৎ সরবরাহ অনুমোদনের সময় উল্লেখিত লোডকে বোঝায়। অর্থাৎ সংযোজিত লোড অনুমোদিত লোড অপেক্ষা বেশি হতে পারবে না। অর্থাৎ আমি নতুন কোনো বিল্ডিং এ একটা মিটার নিব, সেই মিটার নেওয়ার সময় ওখানে আমাকে 5 কিলোওয়াট অথবা 10 কিলোওয়াট যে লোডটা বিদ্যুৎ অফিস থেকে অনুমোদন দিবে সেটি হলো অনুমোদিত লোড, এবং সেখান থেকে বলছে সংযোজিত লোড এই অনুমোদিত লোডের চাইতে বেশি হবে না। যেমন আমরা 5 কিলোওয়াট লোডের অনুমোদন নিলাম, কিন্তু আমার লোড দেখা গেল যে 7 কিলোওয়াট হয়েছে, তাহলে আমাকে জরিমানা করবে। সুতরাং এইটা 5 কিলোওয়াট হলে 5 কিলোওয়াটের মধ্যেই ব্যবহার করতে হবে, 6 কিলোওয়াট হওয়া যাবে না। এরপরে চুক্তিবদ্ধ লোড অর্থাৎ কন্ট্রাক্ট লোডটা কি? চুক্তিবদ্ধ লোড বলতে 15 মিনিট বা ততোধিক সময় ব্যাপী স্থায়ী কিলোওয়াটের বিদ্যুৎ শক্তির সর্বোচ্চ যুগপৎ চাহিদাকে বোঝায়।
যা গ্রাহকের সাথে বোর্ডের চুক্তির মাধ্যমে নির্ধারিত হয়। বিদ্যুৎ অফিসের সাথে এই চুক্তিবদ্ধ লোডও এখানেও কন্ট্রাক্ট থাকবে। এই চুক্তিবদ্ধ লোড অনুমোদিত লোড অপেক্ষা বেশি হতে পারবে না, অর্থাৎ অনুমোদন যা নিব তার মধ্যেই এই চুক্তিবদ্ধ লোড থাকবে। পিক আওয়ার্স, পিক আওয়ার্স হলো যেটি সর্বোচ্চ চাহিদার সময়কে বোঝায়। বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা যখন হবে সেটি হলো পিক আওয়ার। এই পিক আওয়ার হবে বিকাল 5টা থেকে রাত 11টা পর্যন্ত। এই সময়টাকে, এই সময় বিদ্যুতের চাহিদা সবচাইতে বেশি থাকে, এই সময়টাকেই পিক আওয়ার বলছে। অফ পিক আওয়ার, অফ পিক আওয়ার বলতে রাত 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আসল অফ পিক আওয়ার হচ্ছে ভোর 5টা পর্যন্ত বা ভোর 6টা পর্যন্ত। এরপরে আমার পাওয়ার ফ্যাক্টর কারেকশন, এই বিষয়টি আমার একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যে এই পাওয়ার ফ্যাক্টর কারেকশন, আমরা পাওয়ার পিএফআই প্ল্যান্ট তৈরি করি, এটা কি সেটাই আমরা এবার আলোচনা করব। বিদ্যুৎ সরবরাহের শর্ত অনুযায়ী মাসিক গড় পাওয়ার ফ্যাক্টর 0.95 হতে 1 এর মধ্যে রাখতে না পারলে মিডিয়াম চাপ বা উচ্চ চাপ ও অতি উচ্চ চাপের গ্রাহকদের ক্ষেত্রে গড় পাওয়ার ফ্যাক্টর 0.95 ল্যাগের নিচে রাখার কারণে, যদি 0.95 এর নিচে আসে যায় তাহলে পাওয়ার ফ্যাক্টর শুদ্ধকরণ চার্জ প্রযোজ্য হবে, পাওয়ার ফ্যাক্টর কারেকশন চার্জ দিতে হবে। এই পাওয়ার ফ্যাক্টর শুদ্ধিকরণ গুণিতক সমান সমান কি হবে, উপরে এই টানটি, এই আমরা যেমন সমীকরণ লিখি এরকম সোজা টান, উপরে 0.95 ভাগ গ্রাহক প্রান্তে পরিমাপের পর গড় পাওয়ার ফ্যাক্টর। এইটা যে পয়েন্টটা আসবে সেটাই হচ্ছে শুদ্ধিকরণ গুণিতক। এই উপরোক্ত গুণিতকটি রেকর্ডকৃত কিলোওয়াট ঘন্টার গুণিতক হিসাবে ব্যবহার করে বিলের ইউনিট নির্ধারণ করা হয়। যদি সরবরাহ পয়েন্টে পাওয়ার ফ্যাক্টর 0.95 এর উপরে হয় তাহলে রেকর্ডকৃত এনার্জি অনুযায়ী গ্রাহকের বিল করা হয়। বিদ্যুৎ ব্যবহারের ঝুঁকির বিরুদ্ধে নিরাপত্তামূলক ব্যবস্থা, কিছু কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে হবে, এটা তার কিছু পয়েন্ট এখানে দেওয়া হয়েছে। যেমন সব ধরনের বৈদ্যুতিক বর্তনীয় সার্কিট এবং সার্কিটে ব্যবহৃত ইকুইপমেন্টের ইনসুলেশন রেজিস্ট্যান্সের মান সব সময় সন্তোষজনক পর্যায়ে আছে কিনা তা নিশ্চিত হবে। আর্থিং এর রেজিস্ট্যান্সের মান সন্তোষজনক পর্যায়ে রয়েছে কিনা সে সম্পর্কে নিশ্চিত হতে হবে। মূল আর্থিং এর সঙ্গে তার ও সংযুক্ত ইকুইপমেন্টের বডির নিরবিচ্ছিন্নতা ও সেটির রেজিস্ট্যান্সের মান সন্তোষজনক পর্যায়ে রাখতে হবে। এই আর্থিং একটা মূল বিষয়, যে আর্থিং আমরা অনেক সময় করতে চাই না, যে মনে করি যে আর্থিং না করলে কিছুই হবে না, কিন্তু যে কোনো ধরনের দুর্ঘটনার হাত থেকে কিন্তু আর্থিংই আমাদেরকে অনেকটা নিরাপদে রাখতে পারবে। ওয়্যারিং এর ব্যবহৃত তার ও কেবলের ইনসুলেশন রেজিস্ট্যান্স এর মান সন্তোষজনক পর্যায়ে আছে সেটা নিশ্চিত হতে হবে। বহনযোগ্য বৈদ্যুতিক যন্ত্রপাতি অথবা কোনো যন্ত্রপাতিকে সংযোগ থেকে বিচ্ছিন্ন করার সময় শুধুমাত্র সুইচ বন্ধ করাই যথেষ্ট মনে করা উচিত নয়, সংযোগ পর্টকে সরবরাহ থেকে বিচ্ছিন্ন করতে হবে। বন্ধুরা তোমরা দেখো যে অনেক সময় আমরা মোবাইল চার্জ দিয়ে মোবাইল চার্জটা খুলে নিলাম কিন্তু চার্জারটা প্লাগ থেকে খুললাম না, আবার টিভির দেখা শেষ হলো, টিভির প্লাগটা টাইনে রেখে দাও, সাপ্লাই কর্ডটা একবারে খুলে রেখে দাও, তাহলে আর সংযোগ বিচ্ছিন্ন হবে। না হলে দুর্ঘটনা নাও যদি ঘটে, কোনো এক সময় ঘটতে পারে। তারপরে সব ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতির বডি 3 পিন সকেটের 8 পয়েন্ট উপযুক্তভাবে আর্থিং এর সংযুক্ত করতে হবে। প্রিয় শিক্ষার্থী তোমরা দেখো এখানে আমাদের যতগুলি 3 পিন সকেট আছে আমরা কিন্তু 95%ই আর্থিং তারের সাথে ওই
তিনটে পিনের যে উপরের মোটা হোল, সেই প্রান্তটি আর তারের জন্য ব্যবহার করি না। এটি অবশ্যই করা উচিত। আমাদের অনেক সময় দুর্ঘটনা ঘটছে না, কিন্তু ওইটা 3 পিন সকেটের যে দুইটা চিকন হোল আছে এবং একটি মোটা হোল, এই তিনটি গর্ত, এই গর্তের মধ্যে মোটা গর্তটি আর্থিং এর জন্য রাখা হয়েছে এবং প্লাগের যে তিনটি পিন আছে সেই দুইটি চিকন পিন এবং একটি মোটা পিন, এই মোটা উপরের পিনটি আর্থিং তারের জন্য ব্যবহার করা হয়েছে। এই আর্থিং এর সংযোগ থাকলে আমাদের অনেক সময় মেটাল অংশে হাত দিলে শক করে, সেই শকটা করবে না। কাট আউটে ব্যবহৃত ফিউজ তারের সঠিক মান নিশ্চিত করতে হবে। ভিজা হাতে, ভিজা শরীরে বা ভিজা স্থানে দাঁড়িয়ে কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতিতে হাত দেওয়া উচিত নয়। তোমরা এই অংশটি ভালো করে খেয়াল করবা। বৈদ্যুতিক আয়রন বা ইস্ত্রি অথবা রাইস কুকার, ইন্ডাকশন চুলা, বিভিন্ন ধরনের আমরা ইকুইপমেন্ট ব্যবহার করতেছি, সেখানে যেন আমার শরীর ভিজা, পায়ে স্যান্ডেল নাই, এরকম অবস্থায় হাত না দেই। মেটাল অংশে হাত পড়লেই শক করতে পারে। চালু লাইনে কখনো কাজ করা উচিত নয়, এমনকি হোল্ডার বা সুইচের কোনো কাজও না। চালু লাইনে কাজ করতে হলে প্রথমেই মেন সুইচ বন্ধ করে এবং ভিতরের কাট আউট খুলে রাখতে হবে। বৈদ্যুতিক পোল বা স্ট্রে তারের সাথে রশি বা তার বেঁধে ভেজা কাপড় শুকানো যাবে না। প্রিয় শিক্ষার্থী, এবার তোমরা দেখো যে এখানে আমি গত দিনের যে বিল্ডিং এর ছবি দেখিয়েছিলাম, আর্কিটেকচারাল প্ল্যান, এই প্ল্যান সম্পর্কে তোমাদের একটু আলোচনা আবারও করতে হবে, কারণ এখন বৈদ্যুতিক নিয়ম অনুসারে, আইন অনুযায়ী কোথায় সুইচ বোর্ড হবে, কত হাইটে সার্কিট ব্রেকার ফ্যান টাঙাবো, কত হাইটে লাইট টাঙাবো, সেইগুলি এখানে আলোচনা আসবে। সেই জন্য আমি তোমাদের একটি দিচ্ছি যে এইখানে দেখো, এই ফ্ল্যাটের মেন দরজা হচ্ছে এমডি মানে মেন ডোর। এই মেন দরজা দিয়ে ঢুকে আমরা সুইচ বোর্ডটা কোথায় দিব? মেন দরজার এইখানে দিব। মেন দরজা এই পাশে সাইডবে আর এই পাশে আমরা সুইচ বোর্ড দেব, যাতে মেন দরজা খুলেই আমি একটা লাইট সুইচ অন করতে পারি। এখানে কেন দিব না? দেখো, এই জায়গায় যদি দেই তাহলে এই মেন দরজার পরেই এই যে ড্রয়িং রুম বানাইছে, যে সোফা সেট এখানে দেওয়া হয়েছে, এখানে টি টেবিল আছে, এগুলি ভেদ করে এখানে যাওয়া যাবে না। অন্ধকারের মধ্যে মানুষ পড়ে যেতে পারে অথবা যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাহলে আমরা সুইচ বোর্ড, ইলেকট্রিক্যাল ওয়্যারিং এর ক্ষেত্রে সুইচ বোর্ড দিব দরজা যে পাশে ভিড়তেছে পাল্লা তার অপোজিট প্রান্তে, অর্থাৎ আমি এইখানে দিব সুইচ বোর্ড। তাহলে এখানে ইউজার ফ্রেন্ডলি হবে। ঠিক একইভাবে কিচেনেরও এইভাবে, যদি কিচেনে এখন অনেক সময় দরজা দিচ্ছে না, দরজা যদি দেয় তাহলে কিচেনের এখানে যেহেতু ক্যাবিনেট করা আছে, এই কিচেনের এই দরজা এই পর্যন্ত এখানেও আসবে, তাহলে এইখানে অবশ্যই দিতে হবে। ঠিক তেমনি ভাবে এই বেডরুমের ক্ষেত্রেও আমরা এই দরজা খোলার এই পাশে না দিয়ে এই পাশে দিলে দরজা এখানে ডাইন হাত দিয়ে খুলে এই পাশে আমরা সুইচটা অন করে দিতে পারি। ঠিক এই প্ল্যানিং গুলা তোমাদের অবশ্যই ভালো হতে হবে। এবং সব সময় আমরা বলি যে পাশ দিয়ে লাইটিং করতে গেলে যেখানে জানালা আছে, যেমন এইখানে কোনো নাই, জানালা নাই, আলোর সোর্স নাই, তাহলে এই ওয়ালে অবশ্যই লাইট দিতে হবে। এইখানে 3টা ওয়ালে লাইট দিলেও ভালো, তবে প্রয়োজন মতো আমার 3টি ওয়াল বা 4টি ওয়ালেই কেউ পয়েন্ট দেয়, সেটি দিলেও অসুবিধা নাই, কিন্তু আলোর এখানে অবশ্যই আলো থাকতে হবে, এইগুলি সাপ্লিমেন্টারি। এবার আমরা দেখব এইবারেরই আর্কিটেকচারাল ইন্টেরিয়র প্ল্যান, অর্থাৎ কোথায় লাইট ফ্যান বসবে সেটির একটা ধারণা এখানে গতদিনে আলোচনা করেছিলাম। এইখানেও ঠিক ওই একই রকম ভাবে দেখতে যায়, খাবারের টেবিলের উপরে আসতে হবে আলো, এমন ভাবে আলো দিতে হবে
জানো, এই ডাইনিং টেবিলে যে মানুষটি বসে আছে সেই তার মাথার বা শরীরের ছায়া যেন খাবারে না পড়ে, ঠিক সেই বিষয়টি কিন্তু খেয়াল করা দরকার। কারণ আমি খাচ্ছি বা তুমি খাচ্ছ, সেই তোমার মাথার ছায়া তোমার প্লেটে পড়তেছে, তুমি ভালো করে মাছ গোস এগুলো দেখতে দেখতে পাচ্ছ না। খাবার কি খাচ্ছ, খাবারের মধ্যে শুধু মাছ গোস দেখাই এইগুলি হলো কাজ নয়। ওখানে চুল পড়ে থাকতে পারে, একটা মশা মাছি পড়ে আছে কিনা সেগুলো দেখতে হবে। সুতরাং খাবারের জায়গাটাতে এইরকম মানে আলো ছায়ামুক্ত থাকবে এবং কোনো পর্যাপ্ত আলো থাকা লাগবে। এরকম আলোর লাইটিং স্কিমে তোমাদের আলোচনা করা হয়েছে, সেই ক্লাস দেখে থাকলে সেখান থেকে তোমরা নিতে পারো। এবার আসি আমরা আভ্যন্তরীণ ওয়্যারিং এর ক্ষেত্রে, ওই যে বিল্ডিং এর কিভাবে কোথায় কি করব সেটি আমরা এবার আলোচনা করছি। আভ্যন্তরীণ ওয়্যারিং এর ক্ষেত্রে যে সকল বিধি অনুসরণীয়। ক নাম্বার, সরবরাহকারীকে এই নিশ্চয়তা দিতে হবে যে গ্রাহকের বাড়িতে তার মালিকানায় বা আওতাধীনে স্থাপিত সকল বৈদ্যুতিক সরবরাহ লাইন, শ্বাস সরঞ্জামাদি ও যন্ত্রপাতি বৈদ্যুতিক দিক থেকে নিরাপদ অবস্থায় আছে এবং সেগুলো বিদ্যুৎ সরবরাহের জন্য উপযুক্ত, এই নিশ্চয়তা দিতে হবে। অর্থাৎ একটি বাড়িতে ওয়্যারিং কমপ্লিট করে বলতে হবে যে আমার এই যা ওয়্যারিং করেছি এগুলা সব সাপ্লাইয়ের জন্য রেডি আছে, অর্থাৎ সাপ্লাই দিলে আমার লাইট ফ্যান বা হিটার এটা সেটা চলবে। ঠিক খ নম্বরে, সরবরাহকারী কর্তৃক গ্রাহকের বাড়িতে ভূগর্ভে কিংবা নাগালের মধ্যে যেসব সরবরাহ লাইন স্থাপিত হবে সেসব লাইন সরবরাহকারী কর্তৃক এমনভাবে ইনসুলেটেড এবং সংরক্ষিত হতে হবে যাতে লাইনের ইনসুলেশন সব রকম অবস্থায় বৈদ্যুতিক, যান্ত্রিক, রাসায়নিক বা অন্যান্য ক্ষতি হতে নিরাপদ থাকে। গ, পারিপার্শ্বিক অবস্থা অনুসারে যতটা সম্ভব গ্রাহককে তার বাড়িতে সরবরাহকারীর মালিকানায় স্থাপিত যন্ত্রপাতির নিরাপদ রক্ষণাবেক্ষণের জন্য সতর্কতা অবলম্বন করতে হবে। ঘ, গ্রাহককে তার আয়ত্তে রাখা যন্ত্রপাতির নিরাপত্তা সম্পর্কে নিশ্চয়তা প্রদান করতে হবে। এরপরে যে কাজের জন্য ব্যবহার করা হবে সেই কাজের জন্য প্রত্যেকটি সরবরাহ লাইন ও যন্ত্রপাতি আকারে, শক্তিতে ও যান্ত্রিক বলে পর্যাপ্ত হতে হবে এবং তাদেরকে এমনভাবে নির্মাণ, স্থাপন, সংরক্ষণ, পরিচালন ও রক্ষণ করতে হবে যাতে বিপদ না হয়। 3 নাম্বার, গ্রাহক প্রান্তের আর্থিং। এই আর্থিংটা সরবরাহকারীকে গ্রাহকের বাড়িতে আর্থ পরিবাহী অথবা আর্থ করা নিউট্রাল পরিবাহী অথবা ভূনিম্নস্থ কেবলের পরিবাহনের আর্থ পরিবাহী ছাড়া প্রতিটি সরবরাহ লাইনের প্রতিটি পরিবাহীতে একটি করে উপযুক্ত কাট আউটের ব্যবস্থা নাগালের মধ্যে করতে হবে এবং এই কাট আউট পর্যাপ্ত পরিমাণে আচ্ছাদিত অদাহ্য পাত্রে রাখা হবে, যেখানে একটি সাধারণ সরবরাহ লাইন থেকে একাধিক গ্রাহক থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। সেখানে এরূপ প্রত্যেক গ্রাহকের জন্য সাধারণ সরবরাহ লাইনের সংযোগস্থলে আলাদাভাবে একটি করে কাট আউটের বন্দোবস্ত করা হবে। অর্থাৎ এখানে নিরাপত্তার জন্য ফিউজ কাট আউটের কথা বলা হচ্ছে। এখন ফিউজ কাট আউট এর পরিবর্তে অধিকাংশ ক্ষেত্রে সার্কিট ব্রেকার ব্যবহার করা হচ্ছে। এরপরে যে কোনো বৈদ্যুতিক ব্যবস্থার আর্থ পরিবাহী কিংবা আর্থ করা নিউট্রাল পরিবাহী কিংবা ভূগর্ভস্থ কেবলের বহিরাবরণের ক্ষেত্রে আর্থ পরিবাহী ছাড়া প্রতিটি সরবরাহ লাইনের মালিককে একটি উপযুক্ত কাট আউট দ্বারা ওই লাইন রক্ষা করতে হবে। এখানে এই রকম মালিকের প্রতি এবং কোম্পানির প্রতি
নির্দেশনা থাকবে এই আর্থিং এর বিষয়গুলোর উপরে। এরপরে 5 নম্বরে বৈদ্যুতিক স্থাপনার পরীক্ষা। এটি বৈদ্যুতিক ওয়্যারিং করলাম, তার টেস্ট করতে হবে। কন্টিনিউটি টেস্ট আছে, তারপরে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট আছে, এবং আরো যেগুলো টেস্ট আছে সেগুলি আমাদেরকে টেস্ট করে নিতে হবে। কোনো পরিবাহী বা যন্ত্রপাতি হাত দিয়ে স্পর্শ করার আগে তা আর্থিং করে বা ডিসচার্জ করে নিতে হবে। এবং এই যে যে বিল্ডিং এর ছবি দেখালাম আর্কিটেকচারাল প্ল্যান, এইবার সেটা আসবো সুইচ বোর্ড, বাতি, সার্কিট ইত্যাদি প্রসঙ্গে। কোনো ব্যক্তি কোনো বিদ্যুৎবাহী সরবরাহ লাইনে বা যন্ত্রপাতিতে সেই বিষয়ে কাজ করার অধিকার প্রাপ্ত হলে কি হবে, অনুমোদিত ব্যবস্থা থাকতে হবে। এর মধ্যে আমরা সুইচ বোর্ড ঘরের মেঝে হতে এই যে 1.25 মিটার বা 4 থেকে 4.5 ফিট উপরে থাকবে। 3 পিন সকেটের আর আরেকটি কথা, এই যে ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প মেঝের তলদেশ হতে 2.5 মিটার বা 8 থেকে 8.5 ফিট উপরে ঝুলাতে হবে। বাথরুমের যে লাইট সেটি 1.30 মিটার বা 4.25 ফিটের উপরে থাকতে হবে। আর এই রকম ভাবে ঠিক এই প্রতিটি সাব সার্কিটে 10টির বেশি পয়েন্ট থাকবে না, যেটি আমাদের তোমরা করিয়েছি। এবং অগ্নি নির্বাপনের ব্যবস্থা থাকতে হবে, ন্যূনতম ব্যবহার নিশ্চিত করতে হবে, কন্ডাক্টর ভালো দিতে হবে। এরপরে আসি আমরা বৈদ্যুতিক বিধিবিধানের গুরুত্বের বর্ণনা। বৈদ্যুতিক বিধিবিধানের গুরুত্ব যদি আমরা না দেই, তাহলে এই বিভিন্ন ধরনের অগ্নিকাণ্ড বা দুর্ঘটনা ঘটবে, জানমালের ক্ষতি হবে। সুতরাং এই বিধিবিধান তোমাদেরকে মেনে চলতে হবে, তথা সকলকেই মানতে হবে, না হলে আমাদের নিজেদেরই ক্ষতি হবে। এবং এখন 8.3 বৈদ্যুতিক ঝুঁকির বিপরীতে নিরাপত্তামূলক ব্যবস্থা কি কি থাকবে। এই নিরাপত্তামূলক ব্যবস্থা দেখো অনেকগুলি আছে। এই নিয়মগুলি তোমরা পাঠ্য বইতে দেখে নেবা। এখন আমার সময় স্বল্পতার কারণে এইগুলি আর আলোচনায় নিয়ে আসা যাচ্ছে না। এরপরে আসছি যে 8.4 নিরাপত্তামূলক পদক্ষেপ। কেউ যদি বৈদ্যুতিক শক পায়, তড়িতাঘাত হয়, বা কাউকে ইলেকট্রিসিটি শক করছে, তাহলে তাকে কি করতে হবে। তাকে প্রথম পদক্ষেপ হচ্ছে শুকনা কাঠ, বাঁশ বা অথবা রেশমি কাপড়, যেগুলো বিদ্যুৎ পরিবাহী নয়, শুকনা, এই সমস্ত হাতে পেঁচিয়ে অথবা এই সমস্ত দিয়ে তাকে ওই বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করতে হবে। কোনোভাবেই তোমরা ঘাবড়াবা না। বিদ্যুতের শর্ট সার্কিট হয়ে মানুষ মারা যায় অজ্ঞতার বশবর্তীর কারণে। যদি কেউ সঠিক সময়ে যদি সঠিক পদক্ষেপ নিতে পারে, তাহলে অনেক মারাত্মক দুর্ঘটনা থেকেও আল্লাহ তাকে বাঁচিয়ে দিতে পারেন। তবে এইখানে প্রাথমিক চিকিৎসা সম্বন্ধে কিছু আলোচনা, যে কোনো কাউকে বিদ্যুৎ, আমি তাকে কারেন্টের লাইন থেকে বিচ্ছিন্ন করলাম, করার পরে তাকে উপর করে শোয়াই দিয়ে এইভাবে দুই পাশে হাঁটু গেড়ে পা দিয়ে তার বডির উপরে, পিঠের এখানে নিচে তাকে পাম্প করতে হবে, চাপ দিতে হবে। দিলে তার কৃত্রিম শ্বাস প্রশ্বাস চলে কিনা দেখতে হবে। এরপরে সেখানেও যদি না হয়, আবার তাকে চিৎ করে দিতে হবে। চিৎ করে দেওয়ার পরে মাথার দুই পাশে দুই পা এখানে দিয়ে তার বুকের উপরে এই যে 8.3 চিত্র এখানের মতো চাপ দিতে হবে, তাহলে শ্বাস প্রশ্বাস নিতে পারে কিনা দেখতে হবে। যদি হয়ে যায় তাহলে ভালো, আর না হলে তখন তার মুখটা, আরেকটা পদ্ধতি আছে, তার মুখটা এরকম ভাবে মাথা চাড়ে দিয়ে চিৎ করে শোয়ানোর পরে তার মুখ এইভাবে ধরতে হবে, থুতুর নিচে হাত এবং মাথার এইখানে হাত দিয়ে মুখে মুখ লাগিয়ে তার মুখে ফুঁ দিতে হবে, বাতাস দিতে হবে, এবং বাতাস দিতে হবে এবং টানতে হবে, যাতে তার শ্বাস প্রশ্বাস আমরাই বাতাস দিচ্ছি এবং নিচ্ছি এই পর্যায়ে নিয়ে এসে তাকে চিকিৎসার চেষ্টা করতে হবে। তাহলে দেখা যাবে যে আল্লাহর রহমতে সে ভালো হয়ে যাবে। এবার আমরা বিভিন্ন বিল্ডিং এর কোড
এই কোডের তালিকা আছে, এইগুলো তোমার পাঠ্য বইয়ে আছে, সেই কোডগুলো তোমরা দেখে নিবা এবং সেই সাথে ন্যাশনাল বিল্ডিং কোড এবং ইন্টারন্যাশনাল বিল্ডিং কোডের বিভিন্ন ইলেকট্রিক্যাল কোডের ব্যাখ্যাগুলোও তোমরা একটু দেখে নিবা। তাহলে বন্ধুরা আজকে আমরা কি আলোচনা হলো, বৈদ্যুতিক বিধিবিধান এবং ইলেকট্রিক্যাল এর বিভিন্ন সতর্কতামূলক নিয়ে আলোচনা হলো। তোমরা বাসায় পরবর্তী পদক্ষেপ নিবা, পড়বা এবং এই প্রশ্নগুলি তোমার সংশ্লিষ্ট শিক্ষকের কাছে লিখে জমা দিবা এবং নেক্সট ক্লাস হবে তোমাদের নবম অধ্যায়ের আভ্যন্তরীণ ওয়্যারিং সম্পর্কে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। এখানে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।